চলুন আজ আমরা ফিরে যাই হাজার হাজার বছর পেছনে। আমরা কথা বলবো বৈদিক সভ্যতা নিয়ে। এটা শুধু একটা সভ্যতার গল্প না, এটা একটা বিশাল রূপান্তরের গল্প। কিভাবে যাযাবর জীবন থেকে তৈরি হলো শক্তিশালী সব রাজ্য, যা বদলে দিয়েছিল গোটা ভারতীয় উপমহাদেশের পরিচয়। আচ্ছা, এই পুরো সভ্যতাকে বুঝতে হলে একে দুটো ভাগে ভাগ করে দেখতে হবে। একটা হলো শুরুর দিককার বৈদিক যুগ, আর আরেকটা হলো এর ঠিক পরের পর্ব। আর এই দুই সময়ের মধ্যে যে অংশং পরিবর্তনটা এসছিল, সেটাই হলো আসল গল্প। ওটা বুঝলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে প্রারম্ভিক বৈদিক যুগ দিয়ে। এই সময়টাকে চেনা যায় সবচেয়ে পুরনো পবিত্র গ্রন্থ ঋগ্বেদ দিয়ে। আর তখনকার সমাজটা মূলত গড়ে উঠেছিল সপ্তসিন্ধু অঞ্চলকে ঘিরে। জানেন, তখনকার সমাজটা কিন্তু খুব সহজ সরল একটা কাঠামোর ওপর দাঁড়িয়েছিল। একদম গোড়ায় ছিল কুল বা পরিবার। অনেকগুলো পরিবার মিলে তৈরি হতো গ্রাম, গ্রাম থেকে বিশ বা গোষ্ঠী, আর সবশেষে অনেকগুলো গোষ্ঠী নিয়ে গড়ে উঠত জন, মানে একটা পুরো উপজাতি। নেতৃত্বের বিষয়টা বেশ মজার ছিল। তখনকার নেতাকে বলা হতো রাজন, কিন্তু ভাবলে ভুল হবে যে তিনি আজকের দিনের রাজার মতো একছত্র ক্ষমতার অধিকারী ছিলেন। একেবারেই না। তার ক্ষমতাকে সবসময় নজরে রাখত দুটো সভা আর সমিতি। মানে একটা গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ছিল, যা ওই সময়ের জন্য কিন্তু বিশাল ব্যাপার। ঋগ্বেদের এই কথাটা একবার দেখুন। একজন কবি যার বাবা ছিলেন চিকিৎসক এবং মা ছিলেন শস্য পেষণকারী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে নিয়ে আসে। এ থেকে বোঝা যায় সমাজটা কতটা স্বাধীন ছিল। মানে কে কি কাজ করবে সেটা জন্ম দিয়ে ঠিক হতো না, বরং ঠিক হতো তার যোগ্যতা বা দক্ষতা দিয়ে। ধর্মের দিকটা যদি দেখি, দেখব যে পুরোটাই ছিল প্রকৃতির সঙ্গে জোড়া। তাদের দেবতারাও ছিলেন প্রকৃতিরই বিভিন্ন রূপ। যেমন ধরুন, ইন্দ্র ছিলেন বজ্র আর বৃষ্টির দেবতা, অগ্নি ছিলেন আগুনের। মানে চারপাশের যে শক্তিগুলো তারা দেখত, সেগুলোরই মানবিক রূপ দিয়ে পূজা করত। কিন্তু এই সরল জীবনযাত্রা চিরকাল চলেনি। একটা সময়ে সবকিছু আমূল বদলে যেতে শুরু করল। আর এই বিশাল পরিবর্তনের পেছনে ছিল মূলত দুটো জিনিস। একটা নতুন প্রযুক্তির আবিষ্কার, আর দুই, মানুষের বসতি পূর্ব দিকে, মানে গাঙ্গেয় সমভূমির ঘন জঙ্গলের দিকে সরে যাওয়া। এই পরিবর্তনের ফলে তাদের অর্থনীতিতেও একটা বিশাল ওলটপালট ঘটে। আগে যেখানে জীবন চলত পশুপালন করে আর গরুই ছিল প্রধান সম্পদ, এমনকি যুদ্ধকেও বলা হতো গোভিষ্টি বা গরুর সন্ধান, সেখান থেকে তারা চলে এলো স্থায়ী কৃষিকাজে। গম, যব, চাল এগুলোই হয়ে উঠল নতুন ভিত্তি। তো প্রশ্ন আসতেই পারে, এই বিশাল পরিবর্তনটা সম্ভব হলো কিভাবে? এর মূলে ছিল একটাই জিনিস, লোহা বা কৃষ্ণ আয়াস। এই ধাতুটা এতটাই শক্ত ছিল যে তা দিয়ে বানানো লাঙল আর কুঠার দিয়ে গাঙ্গেয় উপত্যকার ঘন জঙ্গল পরিষ্কার করা সম্ভব হয়েছিল। বলা যায় লোহাই তাদের জন্য একটা নতুন দুনিয়ার দরজা খুলে দিয়েছিল। লোহার ব্যবহার আর কৃষির বিস্তার, এই দুটো মিলে জন্ম দিল একদম নতুন এক সামাজিক আর রাজনৈতিক ব্যবস্থার। বলা যেতে পারে ভবিষ্যতের বড় বড় রাজ্যগুলোর ভিত্তিপ্রস্তর কিন্তু এখানেই স্থাপন হয়েছিল। নেতৃত্ব এলো বিরাট পরিবর্তন। আগের সেই রাজন, যার ক্ষমতা সভা সমিতি দিয়ে নিয়ন্ত্রিত হতো, তার জায়গা নিলেন সম্রাট। তিনি আর শুধু উপজাতির নেতা নন, তিনি এক বিশাল অঞ্চলের শাসক। আর তার ক্ষমতা আসত বংশ পরম্পরায়, এমনকি তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলেও দাবি করতেন। এই নতুন ক্ষমতাকে আরও মজবুত করতে রাজারা বড় বড় যজ্ঞের আয়োজন করতেন, যেমন অশ্বমেধ যজ্ঞ। পাশাপাশি রাজ্য চালানোর জন্য তৈরি হল নতুন নতুন সরকারি পদ, কোষাধ্যক্ষ, কর সংগ্রাহক। মানে একটা সত্যিকারের প্রশাসনিক কাঠামো গড়ে উঠল। আর ছোট ছোট উপজাতিগুলো মিলে তৈরি হতে লাগল জনপদ বা আঞ্চলিক রাজ্য। সমাজের চেহারাটাও কিন্তু পুরোপুরি পাল্টে গেল। আগের সেই খোলামেলা ভাবটা আর রইল না। তার বদলে এলো একটা খুব কঠোর 4 ভাগে বিভক্ত সামাজিক ব্যবস্থা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর সবচেয়ে বড় পরিবর্তনটা হলো, এবার কে কোন কাজ করবে সেটা আর দক্ষতা দিয়ে নয়, ঠিক হতো জন্ম দিয়ে। এটাই বর্ণপ্রথা। দুঃখজনকভাবে এই নতুন ব্যবস্থায় নারীদের অবস্থানেও একটা বড় অবনতি ঘটে। আগের যুগে যেখানে তাদের সম্মান ছিল, রাজনৈতিক সভায় কথা বলার অধিকার ছিল, সেই সবকিছুই ধীরে ধীরে কমে আসতে থাকে। তাদের সম্পত্তি আর শিক্ষার অধিকারও সীমিত হয়ে পড়ে। তাহলে এত সব পরিবর্তনের পর কি রয়ে গেল? বৈদিক যুগের উত্তরাধিকার কিন্তু অসীম বড়। হাজার হাজার বছর পরেও এর প্রভাব আজকের দর্শন, ধর্ম আর সমাজ ব্যবস্থার ওপর দেখা যায়। এই যে পুরো আলোচনাটা আমরা করলাম, সেটাকে যদি এক ঝলকে দেখতে চাই,
তাহলে একটা স্পষ্ট আগে আর পরের ছবি ভেসে ওঠে। কোথায় ছিল সপ্তসিন্ধু অঞ্চলের পশুপালক সমাজ আর কোথায় এলো গাঙ্গেয় উপত্যকার কৃষিভিত্তিক রাজ্য? সমাজ ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি সবকিছুই বদলে গিয়েছিল। তবে একটা মজার ব্যাপার হলো, এই যে এত আচার অনুষ্ঠান আর জটিলতা বাড়ছিল, তার ভেতর থেকেই একটা নতুন দার্শনিক চিন্তার জন্ম হয়। এটাই হলো উপনিষদ। এখানে বড় বড় যজ্ঞ বা বাহ্যিক আড়ম্বরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো ভেতরের জ্ঞানকে, আত্মার ব্রহ্মের মতো গভীর ধারণাগুলোকে। আর সবচেয়ে আশ্চর্য হওয়ার মতো বিষয়টা কি জানেন? এই যে এত কিছু, বেদ, উপনিষদ, এত জ্ঞান, এগুলো কিন্তু লিখে রাখা হয়নি। পুরো জ্ঞান ভাণ্ডারটা টিকে ছিল মুখে মুখে, শোনার মাধ্যমে। একেই বলা হয় শ্রুতি। গুরু শিষ্য পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা বাহিত হয়েছে। শেষ পর্যন্ত একটা যাযাবর পশুপালক সমাজ থেকে একটা স্থায়ী রাজ্যভিত্তিক সভ্যতায় উত্তরণের এই যে গল্প, এটাই কিন্তু আজকের ভারতের ভিত্তি করে দিয়েছিল। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। বৈদিক সভ্যতার এই রূপান্তর কি বিশ্বের অন্যান্য প্রাচীন সভ্যতাগুলো থেকে আলাদা ছিল, নাকি এর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায়?